মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে আসবে প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূত সের্জিও গৌরের বৈঠক, ফলপ্রসূ আলোচনা। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 1 আগস্টে নতুন মোড়ে জুলাই আন্দোলন, মুক্তি পান 6 সমন্বয়ক। ঢাবিতে তুলির আঁচড়ে ফুটে উঠেছে রক্তাক্ত স্মৃতি। রাজধানীর বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার নিয়ে আলোচনা। আতঙ্ক নয়, বিচ্ছিন্ন ঘটনা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন, বিচারপতিদের এখনো সন্ধান নেই 250 জনের, জানালেন চিফ প্রসিকিউটর। গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, সবসময় সচল রাখার নির্দেশ। কঠোর পর্যবেক্ষণে সড়কে শৃঙ্খলা ফেরার আশা। যেমন ও আমাকে ওভারটেক করে চলে গেছে, আমার গাড়ি যাত্রী নেই, আমি একটু বসছি, ও চলে গেছে, ওর গাড়ি ও চলে যাবে, ও চলে যাওয়ার পর আমি চলে যাব। তো জিপিএস ট্র্যাকারটা থাকলে যেরকম একটু সফলতা পাওয়া যায়, কারণ শনাক্ত করতে সহজ হয়। জিপিএস ট্র্যাকার বাসের সঠিক অবস্থান জানিয়ে যাত্রীদের ভোগান্তি ও অপেক্ষার সময় কমায়। আঞ্চলিক অখণ্ডতায় আঘাত করছে মানব পাচার চক্র, অবৈধ অনুপ্রবেশকারীদের ঢল নিয়ে ক্ষুব্ধ স্পেনের প্রধানমন্ত্রী। এবং সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান, শ্রীলঙ্কা। বি গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি ফয়সাল মাহমুদ রয়েছি আপনাদের সাথে। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। রাজধানীর গুলশান কার্যালয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি। সংবাদের শুরুতেই আমরা সেখানে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী নাইমা জিকো। জিকো, আমরা জানি বৈঠকে তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে। আর কি কি বিষয়ে আলোচনা হতে পারে, আপনি বিস্তারিত কি জানতে পেরেছেন? অর্থে আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটি প্রশ্ন রয়েছে, কে হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি এবং এর নির্বাচন প্রক্রিয়াটি কী হবে, দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হবে, এমন প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। আমি এই মুহূর্তে রয়েছি বিএনপি চেয়ারপারসনের গুলশানের যে কার্যালয়, তার সামনে প্রধানমন্ত্রীর সাথে স্থায়ী কমিটির বৈঠক কিন্তু চলছে এবং এখন পর্যন্ত বিএনপির বিভিন্ন সূত্র থেকে যতটুকু জানা গেছে যে আজকের এই বৈঠকের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি কে হবেন সে বিষয়টি নিয়ে যেমন আলোচনা হবে, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়েও কিন্তু আলোচনা হবেন, মনোনয়নে আসলে কাদের কাদের দেয়া হবে সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকের এই বৈঠকের মধ্যে আলোচনা হবে। এছাড়াও দেশের চলমান যেই রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই সমস্ত বিষয়েও কিন্তু আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু উঠে আসবে। এর আগে বেশ কয়েকটি সভা ছিল, সে মতবিনিময় সভা ছিল, সেগুলো ভিতরে এরই মধ্যে কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তবে ধোঁয়াশা এখন পর্যন্ত কাটেনি। আমরা দেখেছি যে বিকাল থেকে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একে একে ভেতরে প্রবেশ করেন এবং এরপরে কিন্তু সেই বৈঠকগুলো শেষে ঠিক 7টার দিকে কিন্তু স্থায়ী কমিটির যেই বৈঠক সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের মধ্যে কিন্তু আসলে আলোচনাটা উঠবে যে কে হবেন রাষ্ট্রপতি এবং কবে নাগাদ আসলে এই রাষ্ট্রপতির যেই নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এবং যেমনটি জানেন যে এর আগে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জন কিন্তু এরই মধ্যে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে দেখা করেছেন এবং তফসিল কবে ঘোষণা করা হবে, এছাড়াও ভোটার যারা রয়েছেন সেই ভোটার তালিকাও কিন্তু তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং সেগুলো সব হাতে পেলে তারা যেটি জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রেখেছে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি ঘোষণার জন্য এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এবং যেমনটি জানেন যে কয়েকজন এমপি পদপ্রার্থী যারা রয়েছেন তাদের হলো
এরই মধ্যে বিতর্কের কারণে অনেকের দল থেকে আসলে দলচ্যুত করা হয়েছে। সেই বিষয়গুলো আসলে যখন সংসদ থেকে নির্বাচন কমিশনকে জানানো হবে সেই বিষয়গুলো কিন্তু তখন আমলে নেবে নির্বাচন কমিশন। তো সব মিলিয়ে আজকের এই বৈঠকে অনেকই গুরুত্ব বহন করছে আগামী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেই বিষয়টি আসলে নির্ধারণের জন্য। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। অর্থী, ধন্যবাদ জিকো আপনাকে। রাজধানী গুলশান কার্যালয়ের সামনে থেকে আমাদেরকে জানাচ্ছিলেন নাইমাল জিকো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি আরও জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশের কৃষি, শিল্প এবং আইটি সেক্টরে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ সম্ভাবনা যাচাই আগামী সপ্তাহেই ঢাকা আসবেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানান তিনি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদে আমিন বলেন, বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরত এসেছে, একটা সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রা বহমান রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী গত প্রায় 5 মাস ধরে রাষ্ট্র পরিচালনায় যে পলিসিগুলো অ্যাডপ্ট করেছেন সেটিকে সাধুবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশের অগ্রযাত্রায় বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক, সেই সম্পর্কটাকে একটা ডিপ অ্যান্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 24-এর 1 জুলাই নতুন মোড় নেয় জুলাই আন্দোলন। ডিবি হেফাজত থেকে মুক্তি পান আন্দোলনের 6 সমন্বয়ক। একের পর এক ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। সেদিন সন্ধ্যায় ঘোষণা আসে নতুন কর্মসূচি। গণঅভ্যুত্থানের সেই গুরুত্বপূর্ণ দিনের গল্প নিয়ে মাহমুদ হাসানের প্রতিবেদন। ক্যালেন্ডারে নতুন মাসের প্রথম দিন 1 আগস্ট, কিন্তু বাস্তবে যেন জুলাই এখনো শেষ হয়নি। রাজধানী থেকে জেলা শহর সবখানেই ছিল টানটান উত্তেজনা। দাবি আদায়ে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজপথ। মানুষের প্রশ্ন একটাই, এরপর কি? দুপুর গড়াতেই আসে বহুল প্রতীক্ষিত খবর। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে মুক্তি দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। কয়েকদিনের অনিশ্চয়তা শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এই মুক্তিকে আন্দোলনকারীরা দেখেন নতুন করে রাজপথে ফেরার সাহস হিসেবে। একই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। সেই সিদ্ধান্ত মুহূর্তেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দেয়। আন্দোলনের উত্তপ্ত প্রেক্ষাপটে এই ঘোষণা হয়ে ওঠে জাতীয় আলোচনার অন্যতম কেন্দ্র। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে স্মৃতির ভাষায় গড়ে তোলে প্রতিরোধ। রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী একসঙ্গে স্মরণ করেন আন্দোলনে নিহতদের। মানববন্ধন, প্রতিবাদ আর নীরবতা সব মিলিয়ে একটাই বার্তা, যারা চলে গেছেন তাদের আত্মত্যাগ ভুলে যাওয়া হবে না।
এদিকে উত্তাল দিন শেষ হওয়ার আগেই আসে নতুন ঘোষণা। 9 দফা দাবির পক্ষে পরদিন জুমার নামাজের পর দেশব্যাপী গণমিছিলের ডাক দেওয়া হয়। একই সঙ্গে সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার কর্মসূচির ঘোষণাও আসে। বার্তাটা ছিল স্পষ্ট, আন্দোলন থামছে না। এর মাঝেই আন্দোলন আরও উস্কে দেয় তৎকালীন তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য। বলেন, আবু সাইদের মৃত্যুর পুলিশি তদন্তের কোনো ভ্যালু নেই। ততক্ষণে 1 আগস্ট বদলে গেছে 32 জুলাই। সেই দিনটি হয়ে ওঠে মুক্তি, নিষেধাজ্ঞা, শোক, প্রতিবাদ আর নতুন লড়াইয়ের অঙ্গীকার। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। গ্রাফিতি আর দেয়াল লিখনে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি। চারুকলা অনুষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে এই আয়োজন। সকালে 3 দিনের এই আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর ASM ওবায়দুল ইসলাম। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে। রক্তাক্ত জুলাই, বিক্ষোভ, লাঠিচার্জ, টিয়ার শেলগুলি, ছাত্র জনতার সুনামিতে ঘটে যায় দেশের পট পরিবর্তন। সেই স্মৃতি এখনো দগদগে। লাখো কোটি মানুষের সেই দ্রোহ ফুটে উঠছে রংতুলির আঁচড়ে। চারুকলার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন। নতুন প্রজন্ম এটা যখন দেখবে তারা উদ্বুদ্ধ হবে যে আমাদের এরকম দেশে আমাদের এরকম ফ্যাসিবাদ ছিল। সেই সময় যে মানুষের মধ্যে যেই বিপ্লবী উদ্যম ছিল, যে আনন্দটা ছিল, সেটা এখন কাজ করতে এসে আমি ফিল করছি। এই গ্রাফিতিগুলোর মধ্যে ফুটে উঠেছে আমাদের প্রতিবাদটা। এটার মধ্যে আমরা আমাদের প্রতিবাদটা তুলে ধরতে পেরেছি। আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য। আহ্বান জানান সবার কাছে জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার। শেখ হাসিনা কোন ধরনের ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ কেমন ছিল, তারা দেশ থেকে পলায়ন করেছে, তাদের চিহ্নগুলা, তাদের অত্যাচারগুলো যেন মনে রাখতে পারে, অন্তরে দাগ কাটে। এই জন্য এই গ্রাফিতিগুলো দিয়ে তাদের অত্যাচারকে আমরা বোঝাতে চেষ্টা করছি। সোমবার পর্যন্ত ঢাবিতে চলবে এই আয়োজন। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলন সহ গত 17 বছরে দেশে ঘটে যাওয়া প্রতিটি সাম্প্রদায়িক ঘটনার বিচার নিশ্চিত করতে হবে, এমন দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্প্রীতির জুলাই শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। বলেন, বিচারের অভাবেই এই দেশে বারবার সাম্প্রদায়িক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সংখ্যালঘু কার্ড দিয়ে আওয়ামী লীগ প্রতিনিয়ত বিভাজনের চেষ্টা করেছে। পার্শ্ববর্তী দেশও নানান গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় আছে, এমন অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ। বৌদ্ধদেরকে উচ্ছেদ করা হয়েছে, শীর্ষক আজকের এই আলোচনা সভায় বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে। কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলেও তো অনেক বেশি দেখেছি। কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। যদি গণতন্ত্র শক্তিশালী হয় তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না। রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দাবি করেছে পুলিশ। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আসেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার। কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান তিনি। ছুটির দিনের হঠাৎই স্থবির হয়ে পড়ে মিরপুর 10 এবং ফার্মগেট মেট্রো স্টেশন এলাকা। স্টেশনের ভেতরে সন্দেহভাজন বস্তুর উপস্থিতির খবরে ছড়ায় তীব্র আতঙ্ক। পুলিশ আসে কুইক বের হও, স্যারকে জিজ্ঞেস স্যার কাহিনী বলতেছে ওখানে বোমা পাওয়া গেছে, তাড়াতাড়ি বের হও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি বম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে চারপাশ ঘিরে রেখে উদ্ধার করা হয় বোমা সদৃশ্য বস্তুগুলো। শুধু মেট্রো স্টেশনই নয়, এর আগে মতিঝিল এবং আশুলিয়ায় ঘটে যাওয়া একই ধরনের ঘটনাগুলো নিয়েও জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। সবগুলো ঘটনার পেছনে সুনির্দিষ্ট কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো রেল মিরপুর 10 সেটা হচ্ছে একটি পান, জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তা, যার মধ্যে আবর্জনা ছিল। সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এদের মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জনমনে আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে এমন ঘটনা হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু যখন গণমাধ্যমে প্রচার হয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনাগুলো চলে আসে, মানুষ যখন দেখে, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে সে যখন চলাচলের প্রশ্নে যখন বাইরে বের হচ্ছে সেই ধরনের কোনো ঘটনার মুখোমুখি তাকে হতে হয় কিনা। নাশকতার চেষ্টা রুখতে ইতিমধ্যেই রাজধানীর মেগা প্রজেক্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা সচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন বিচারপতিরা। চিফ প্রসিকিউটর বলেন, গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার জন্যই এই উদ্যোগ। টিএফআই সেলে আটক অন্তত 250 জনের সন্ধান মেলেনি এখনো। ঘুটঘুটে অন্ধকার, চারদিকে কনক্রিটের দেয়াল আর বিভৎস গরম। বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কতগুলো কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার জগৎ। এটি রাজধানীর উত্তরায় র্যাব 1-এর অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য, যেখানে গুম করে রাখা হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক আওয়ামী শাসনামলের বিরোধী রাজনৈতিক নেতাকে। শনিবার র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার সাথে করার জন্যই আয়নাঘর পরিদর্শন করেছেন তারা। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আরও জানান, হত্যা করা হয়েছে অনেককেই। গুমের শিকার অন্তত 250 জনেরও বেশি মানুষের সন্ধান পাওয়া যায়নি। এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে। সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। অ্যাবসলিউটলি ওনারা যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি এটা মিল নেই। এই কারণে আমরা আরো একটু বেশি ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রাউট দি এন্টায়ার কান্ট্রি। এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআইয়ের কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সারা দেশে গণপরিবহনে জিপিএস যন্ত্র সংযুক্ত করা বাধ্যতামূলক, চালু রাখতে হবে সবসময়, নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন পদক্ষেপ। সংশ্লিষ্টরা বলছেন, জিপিএস এর মাধ্যমে পুরো গণপরিবহন ব্যবস্থার ডিজিটালাইজেশন সম্ভব। দেশের গণপরিবহনে বিশৃঙ্খলা চলে আসছে দশকের পর দশক ধরে। বেপরোয়া গতি, গায়ে গা লাগিয়ে পাল্লা দেওয়া, ফিটনেসের বালাই না থাকা যানবাহন সবই চিরাচরিত দৃশ্য। বদলে যাওয়া দেশে চলছে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার কর্মযজ্ঞ। মোড়ে মোড়ে বসছে এআই ক্যামেরা, যার সুফলও মিলছে। এবার সব গণপরিবহনে বাধ্যতামূলক করা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, যা গাড়িতে সচল রাখতে হবে সব সময়। নির্দেশনা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর। এটা লাগাইলে আমাদের জন্য সুবিধা আছে, মহাজনদের জন্য সুবিধা আছে। যে ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি, এটাতে যদি জিপিআরএস লাগানো হয়, আমরা এক্সাক্ট লোকেশনটা জানতে পারবো। আমাদের ফ্যামিলির কোনো মেম্বার যদি এখানে যাত্রা করে, তো আমরা গাড়িটার সম্যক অবস্থা সম্পর্কে জানতে পারবো যে গাড়িটা এখন কোথায় আছে। এই যন্ত্রের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল রুম এবং পরিবহন মালিকরা সহজেই বাসের অবস্থান, গতিসীমা এবং গতিপথ রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবেন। বাস মালিকরা বলছেন, তারাও এই উদ্যোগে সামিল হচ্ছেন। খুব সহজেই আমাদের প্রত্যেকটা গাড়িতে এটা লাগানো হয়ে যাবে। আমরা আশা করি এটার মাধ্যমে প্রত্যেকটা মালিকই উপকৃত হবে। জিপিএস ট্র্যাকার বাসের সঠিক অবস্থান জানিয়ে যাত্রীদের ভোগান্তি ও অপেক্ষার সময় কমায়।
এবং রিয়েল টাইম ট্র্যাকিং ও জরুরি সংকেতের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। নিরাপদ সড়ক গড়ার এই যাত্রায় প্রযুক্তির সঠিক ব্যবহার ও কঠোর নজরদারি দেশের গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা সবার। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। সাইবার আইনের অধিকতর যাচাই বাছাই চলছে, কারো কণ্ঠ রোধ করতে চায় না সরকার, এমনটা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। মন্ত্রী জানান, আগামী সংসদ অধিবেশনেই গুম প্রতিরোধ এবং প্রতিকার এবং মানবাধিকার কমিশন আইন তোলা হবে। কথা বলেন শেখ হাসিনার ভারতে অবস্থান করার প্রসঙ্গেও। মন্ত্রী আরও বলেন, মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা কি করতে পারে আর কি পারে না তা ভারতও অনুধাবন করছে। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে জাতির সামনে বলেছিলাম, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইনের উপরে আরও বেশি কাজ করে আমরা বাজেট সেশনের পরের অধিবেশনে এই পার্লামেন্টে নতুন আইন আনব। 3-4টা সেশনে কনসালটেশন করে ফাইনাল স্টেজ করে আমরা এখন সচিব কমিটির সভাও শেষ করেছে এই আইনের উপরে। এরপরে ক্যাবিনেটে যাবে, আশা করছি নেক্সট ক্যাবিনেট মিটিং না হলেও তারপর পরের ক্যাবিনেট মিটিংয়ে যাবে, বাট নেক্সট সেশনে এটা আমরা আনবো, এ বিষয়ে আমরা কাজ করছি। বিএনপি গণতন্ত্র চর্চা করতে চায়, আর কেউ কেউ সংসদের পরিবর্তে বেছে নিচ্ছেন রাজপথ, এমনটি মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, প্রয়োজনে কঠোর হবে সরকার। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান বলেন, দেশ পুনর্গঠনে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন দুই মন্ত্রী। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদ ও জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণ অভ্যুত্থানকে কলুষিত না করে 71 ও জুলাইকে সঙ্গে নিয়েই গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানকে শুধু 13 মাসে আন্দোলন হয়েছে না, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী হয়েছে 16 বছরের আন্দোলনের মন্ত্র দিয়ে, যার চূড়ান্ত পরিণতি হয়েছে জুলাই আগস্টে এসে। আমরা সবাই মিলেমিশে এই দেশটা বলি, আমরা সবাই মিলেমিশে যেভাবে স্বৈরাচার উৎখাত করেছি, যেভাবে শেখ হাসিনার সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমরা সবাই মিলে তাকে উৎখাত করেছি। আর কখনো যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সেজন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সকলে নিরন্তর চেষ্টা করছি যে ফ্যাসিবাদের ছোবলে ক্ষত বিক্ষত বাংলাদেশকে পুনর্নির্মাণ করবার জন্য, আর সেই পুনর্নির্মাণ করবার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিরোধী দলের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, প্রয়োজনে কঠোর হতে পিছপা হবে না সরকার। এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। অনুষ্ঠানে দেশের স্বার্থে কোনো ধরনের চক্রান্তে লিপ্ত না হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব শক্তিকে একসাথে কাজ করার আহ্বান জানান আলোচকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। স্পেনের আঞ্চলিক অখণ্ডতায় আঘাত করছে মানব পাচার চক্র। অবৈধ অনুপ্রবেশকারীদের ঢল নামার পর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুদিন আগে হঠাৎ করে একদিনেই মরক্কো থেকে স্পেনের সিউতা দ্বীপে অনুপ্রবেশ করে 60,000 অভিবাসন প্রত্যাশী। এই যাত্রায় প্রাণ হারান অন্তত 57 জন। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত সিউতা তারাহাল ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে অনুপ্রবেশকারীদের মরক্কো ফেরত পাঠাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাত্র 24 ঘন্টায় মরক্কো থেকে স্পেনের সেউতায় প্রবেশ করে অন্তত 60,000 অভিবাসী। তবে ভাগ্য সহায় হয়নি তাদের, উল্টো সমুদ্রে ডুবে সীমান্তে পদদলিত হয়ে প্রাণ গেছে অনেকের। ভালো জীবনের আশায় আমরা এসেছিলাম, কিন্তু এখানে শুধু ক্ষুধা আর দুর্দশা পেয়েছি। আমার মায়ের কাছে স্পেন যেতে চেয়েছিলাম, এখন সব রাস্তা বন্ধ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন এটি অভিবাসী সংকট নয় বরং সীমান্ত আইন লঙ্ঘন। এতে ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্র ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সংকটের জন্য স্পেনের শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনাকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনায় এমন পরিস্থিতির জন্ম দিয়েছে। উদারনৈতিক রাজনীতি কখনোই সফল বয়ে আনে না। শুধু সেউতা নয়, স্পেনের আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়াতেও অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া স্পেনের সীমান্তরক্ষীরা। নীরব দাস, নিউজ 24। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের 15তম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। এই গ্রুপে আছে স্বাগতিক বাংলাদেশ, যেখানে লাল সবুজদের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। বি গ্রুপে ভারত লড়বে পাকিস্তান এবং মালদ্বীপের বিপক্ষে। এদিকে ফিফার নিষেধাজ্ঞা থাকায় আসর থেকে বাদ দেওয়া হয়েছে নেপালকে। সাফ চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর। ভুটানের রাজধানী থিম্পুতে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে ড্র অনুষ্ঠিত হয়। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশকে ড্রয়ের একটি পটে রাখা হয়, আর ভারত জায়গা পায় অন্য পটে। ড্রয়ের পর আলাদা দুই গ্রুপে পড়ল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। এই গ্রুপে লাল সবুজের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত লড়বে বি গ্রুপে, যেখানে তাদের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ। ফিফা নিষেধাজ্ঞার কারণে ড্র তালিকায় নেপালের নাম রাখা হয়নি। তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত নেপালের জন্য অপেক্ষা করবে তারা। নির্ধারিত সময়ের মধ্যে নেপালের নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি সরাসরি বাংলাদেশের এই গ্রুপে যুক্ত হবে। দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি করে 4টি দল সরাসরি সেমিফাইনালের টিকিট পাবে। আগামী 4 নভেম্বর ঢাকায় পর্দা উঠবে সাফের 15তম আসরের। এরপর 17 নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সবশেষ 2018 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সফল আয়োজন করেছিল বাংলাদেশ। ইশতিয়াক দীপু, নিউজ 24। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এগিয়েছে অনেকটাই, এই তথ্য জানিয়েছে বিসিবি সূত্র। ভারতীয় ক্রিকেটের সুযোগ সুবিধা দেখতে বিসিবি সভাপতি তামিম ইকবাল এখন সে দেশে। এদিকে অস্ট্রেলিয়া সফরের আগেই সুসংবাদ বাংলাদেশ শিবিরে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিটন কুমার দাস। ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত। তাদের বিপক্ষে সিরিজ খেলতেই অপেক্ষায় থাকে অন্য দেশগুলো। অথচ রাজনৈতিক কারণে বাংলার মাটিতে গত বছর সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। এবছর সেপ্টেম্বরে আসার কথা তাদের। সেখানে শুরুতে কিছুটা অনিশ্চয়তা দেখা গেলেও সেটি কাটতে শুরু করেছে বিসিবির সভাপতি তামিম ইকবাল ভারতে যাওয়ার ফলে। আগামী 5 আগস্ট দেশে ফিরবেন তামিম। এদিকে প্রায় 2 যুগ পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে সেই সফরে শুরুতে দলে ছিলেন না লিটন দাস। বিসিবিতে এদিন ফিটনেস টেস্টে অংশ নেন এই ক্রিকেটার। স্বস্তির খবর, সেই টেস্টে পাশ করেন এলকেডি। তারপর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে অজি সিরিজে দলে ফিরছেন তিনি। ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আর আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। তো ওর বাকি যে রিহাব প্রসেসটা আছে সেটা ও অস্ট্রেলিয়া থেকে কমপ্লিট করবে এবং ওর ওইখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবেল ফর দ্য ফার্স্ট টেস্ট, ইফ নট সেকেন্ড টেস্টের জন্য ওর অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা। সো এই কারণেই বোর্ড মেডিকেল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল সিলেকশন প্যানেল ডিসিশন নিয়েছে যে ওকে আমরা এখন ট্রাভেল করতে যেতে দিতে পারি। আগামী 13 আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে 2 দল, আর সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 22 তারিখে। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।